প্রচুর কথা রিভু। টোলের পাঠ অখণ্ড মনোযোগ দিয়ে শুনছিল রিভু। কঠোপনিষদে নচিকেতাকে যম বলছেন, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গং পথস্ততৎ কবয় বদন্তি। পদে পদে স্খলন, পতন, এমনকি মরণও হতে পারে। রিভু তো রোজই ছুটে ছুটে পাহাড়ে ওঠে সবার আগে। গুরু বলেন, চড়াই উতরাই করে যেমন চূড়োয় পৌঁছতে হয়, তেমনি ঈশ্বরের কাছে যেতেও সাধক পিছিয়ে পড়ে, নামতে থাকে, আবার তারই কৃপায় পথ ফুরিয়ে আসে, ওপরের পথ খুলে যায়। হঠাৎ চোখ চেয়ে রিভু দেখে সবাই যে যার কাজে চলে গেছে। তার মন বসে না, ভাবে পালাবে, দেখবে পথ কত কঠিন। এই দুরন্ত ইচ্ছাটা তাকে নানা দিকে নিয়ে যায়, কখনো দুর্গমে, কখনো একান্তে। পাহাড়ি নদীর কলতান তাকে ডাকে। সে ভাবে, বন্ধন আবার কি, আমার তো আছেন শুধু গুরুদেব। অন্যদের মা বাবা ভাই বোন সব প্রিয়জনই রয়েছে। তার দুরন্ত মন কোথাও বাধা মানে না, বাঁধনও মানে না। এই সময় বোধহয় কোনো রাজা উজিরের ছেলে টোলে পড়তে এলো। সঙ্গের লোকজনদের দেখে রিভু অবাক। তাদের চেহারা সাজগোজ কি সুন্দর। গুরুদেব বললেন, রিভু, নতুন ছেলেটিকে এখানকার রীতিনীতি কাজকর্ম শিখিয়ে দাও। রিভু ভাবে, নির্ঘাত রাজপুত্র, নইলে অমন চেহারা হয়। দিন যায়, বছর ঘোরে, পাঠ শেষ হয় গুরুদেবের টোলে, সকলেই ঘরমুখো হয়। রিভুর সকলের প্রতিই বেশ ভালোবাসা, মনটা যেন কেমন করে ওঠে। এত সুন্দর রাজপুত্রটিও আশ্রম ছেড়ে চলে যাবে? কিন্তু না, কিছুতেই মন খারাপ করবে না সে। মনে মনে আওড়ায়, আমি মায়ামুক্ত, আমি একা। শেষ পর্যন্ত সেও একদিন গুরুদেবের চরণে প্রণাম করে বলে, এবার আমায় বিদায় দিন গুরুদেব। গুরুদেব এই অনাথ ছেলেটির জন্য অনেক কথা ভাবছিলেন, কিন্তু এও জানেন এ পাখির জাত, আকাশে উড়বার জন্য জন্মেছে। ধুলার মাটিতে স্নেহের বাঁধনে এ বাধা পড়বে না, মুক্ত সত্তা। বলেন, কোথায় যাবে রিভু? রিভু হেসে বলে, কেন, গুহাহিত গহ্বরেষ্ঠ যিনি, তাকে পাওয়ার কঠিন ক্ষুরোদার পথেই হাঁটব। মনে মনে ভাবে, যে গুহাটায় আশ্রয় নেওয়ার কথা ভেবেছিল সেটা অনেক অনেক দূরে। তারপর আর রিভুর সন্ধান কেউ পায়নি। কোন গুহায়, কোন অরণ্যে যে সে তপস্যা করল, কিভাবেই বা সিদ্ধি লাভ করল, কে করবে তার সন্ধান? একদিন গুহা খুঁজে পাবার পরই তো আরম্ভ হয়েছিল কাণ্ডটা। কেউ জানে না ভাগ্যিস। গুহাটায় উকি মারছিল রিভু। ভেতরটা অন্ধকার। হঠাৎ দুটো আলো এগিয়ে আসছে মনে হলো। রিভু বুদ্ধি করে দৌড়ে ওপরে উঠে লক্ষ্য করতে লাগলো। বাপরে, এক মহাসর্প হেলতে দুলতে বের হলো, বোধহয় খাবারের সন্ধানে। পরদিন রিভু অনেক কাঁটা গাছ ডালপালা সংগ্রহ করে গুহার মুখ আটকালো। অপেক্ষা করে আছে সে। সর্প এলো ধীরে ধীরে। গুহায় ঢুকতে না পেরে কি তার আস্ফালন! মাথা কুটে কুটে এক সময় সে শান্ত হয়। রিভু বিপদের আর সম্ভাবনা নেই বুঝে কাঠকুটো জ্বালিয়ে তার দেহ অগ্নিতে আহুতি দিল। এখনো কিন্তু সে জানে না তার জন্য কোন রহস্য অপেক্ষা করছে কিনা। এবার সে যাবে ওই গুহায়। গুহার মুখে একটু ভয়ে ভয়ে ঢোকে। চমৎকার গুহা, ধীরে ধীরে এগিয়ে যায় ভেতরে। একটু আলোর আভাস, বেশ বড় একটি আসন পাতা, কমণ্ডলু, বাঘছাল, তার উপরও কি এক শুভ্র আলোর শরীর। শব্দ আসে সেই জ্যোতির মধ্য থেকে, রিভু, তোমারই অপেক্ষায় ছিলাম।
তুমিই আমার সর্পশরীর থেকে মুক্তি দিলে। আমার এই জন্মের কর্ম শেষ হলো, এখন এই আসন তোমার জন্য রইল। গুহায় ধনরত্ন আছে অনেক, তবে প্রয়োজন না হলে গ্রহণ করো না। নিচে আছে গভীর কূপ, তাতে সুস্বাদু পানীয় জল। গুহার নিচের দিক দিয়ে বেরোলে পাবে নদীর ধারে ধারে ফল ফুলের গাছ। জীবন ধারণের জন্য কন্দমূলও পাবে। প্রার্থনা করি তুমি সাধনা করে সিদ্ধ হও। এরপর এই জ্যোতি গুহা ছেয়ে ফেলল, আলোকিত আত্মার মুক্তি। অনেকক্ষণ বিস্ময়ে হতবাক নিশ্চল হয়ে থাকার পর রিভু ধীরে ধীরে সম্বিত ফিরে পেল। অন্ধকার গুহার মধ্যে একটা আলো জ্বালিয়ে নিল। দীপালোকে দেখল শূন্য আসন। ওপরে গুহার ছাদ নিশ্ছিদ্র। ধীরে ধীরে সে কূপ ফল ফুলের সন্ধানে নিচে নামল। এখন থেকে সে গুহাবাসী। রিভু সিদ্ধ হবে। রিভু জানে না কোন পথে, কখন তা আসবে, কিন্তু আসন তাকে টানছে, সে টান এড়ানো যায় না। একদিন দেশের রাজা শুনলেন তার রাজধানীর কাছাকাছি এক গ্রামে একটি খুব উঁচু দরের মহাত্মা এসেছেন। বহু মানুষ তার কাছে গিয়ে শান্তি লাভ করছে। তার বাক্য নাকি অমোঘ। গাছতলায় থাকেন, রাতে ধুনি জ্বালেন, ওই রাতটুকু তার নিজস্ব। অন্য সময় জিজ্ঞাসু ও সংসারী মানুষের ভিড় লেগেই আছে। রাজা কৌতূহল নিয়ে আসেন দেখতে। মুখের আদল চেনা চেনা লাগে। নিরীক্ষণ করে বাল্যবন্ধু রিভুকে আবিষ্কার করেন। মাথায় জটা, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, আগের মতোই ছিপছিপে, স্বল্পবাসী, অথচ কেমন রহস্যময়। রাজা বলেন, রিভু, তোমার ওই গাছতলা ছেড়ে কদিন আমার প্রাসাদে এসো না। রিভু হাসে, বলে, ঠিক আছে, সাধুর প্রাসাদেও থাকা উচিত। দিনে রাতে মানুষ দেখবে, বেশ চলো। রাজা ভাবেননি এত অনায়াসে রিভু রাজি হবে। প্রাসাদে তার রাজকীয় অভ্যর্থনা, রাজভোগে তার আপত্তি নেই। চুপচাপ দিন কাটাচ্ছে, কাজকর্ম নেই, ধ্যানেই ডুবে থাকে রাত্রে। রাজার মনে হয় সাধু বন্ধুটি তো দিব্যি রাজভোগ খাচ্ছে আর নিষ্কর্মা হয়ে বসে আছে। ওতে আর আমাদের তফাৎটা কোথায়? কথাটা শেষ পর্যন্ত বন্ধুকে বলেই ফেলেন। বন্ধুর চোখে কৌতুকের হাসি ঝলকে ওঠে। হ্যাঁ, তফাৎ আর কি। তবে তুমি বড় মাপের মানুষ আর আমি পথের ভিখিরি। আমার কখনো রাজভোগ মেলে, কখনো শুকনো রুটি জোটে না। চলো না একটু ঘুরে আসি। যাবে? রাজা বলেন, হ্যাঁ চলো। যেতে যেতে শহর ছাড়ালো বনের দিকে। রাজা ব্যস্ত হন, দাঁড়াও, আর কত দূর যাবে? সন্ধে ঘনিয়ে আসছে, বনে জঙ্গলে কত বিপদ। তাছাড়া আমি রাজা, এতক্ষণ দেহরক্ষী না নিয়ে তোমার সঙ্গে চলছি, চলো ফিরে যাই। এবার রিভু হাসে। দেখো, আমি নিষ্কর্মা, আমার মনের ওপর কোনো ভার নেই, তোমার মতো রাজভোগের বন্ধনও নেই। আমি তীর্থে যাচ্ছি। রাজা সচকিত, কোন তীর্থে? কেন দক্ষিণ দেশে? কি সর্বনাশ! পায়ে হেঁটে অজানা অরণ্য দিয়ে ওই দূরে যাবে? হ্যাঁ বন্ধু, তোমার সাপদের ভয় আছে, কিন্তু তারা আমার বন্ধু। আমি তো জটাধারী দেহটুকু নই যে ভয় পাবো অজানা পথে হাঁটতে। মাতা পিতা ভাই পুত্র কোনো বন্ধনই আমায় বাঁধে না। এখনো বুঝতে পারছো না? তোমার রাজভোগ আস্বাদন করেছে যে, সে শুধু বন্ধুত্বের মর্যাদা রক্ষা করতে প্রাসাদে ছিল। যেদিন সত্যি বুঝবে তোমাতে আমাতে তফাৎ নেই, সেদিন এই বিশ্বের পথে একাই বেরিয়ে পড়বে। চলি বন্ধু। রাজা স্তব্ধ। সন্ধ্যার আধারে দ্রুত অরণ্যের পথে মিলিয়ে গেল সাধু। তার বৈরাগ্য বিবেক যেন শুভ্র জ্যোতির মতন তাকে ঘিরে রইল। রাজা মাথা হেঁট করে ফিরে গেলেন প্রাসাদে। জানেন বন্ধুর কৃপায় তার বিঘ্ন ঘটবে না পথে।
রাজমুকুট আর রাজ্য যেন বড় ভার হয়ে হৃদয় মন জুড়ে বসে আছে। কই, তিনি তো পারলেন না হঠাৎ সব ছেড়ে অজানা দেশে চলে যেতে। সাধুরা এতই ভারহীন, মায়ামুক্ত, সব বন্ধনের পারে। হঠাৎই বন্ধুর উজ্জ্বল মুখটা ভেসে উঠল, শোনা গেল তার কথা, চিন্তা করো না, একদিন তুমিও বন্ধন মুক্ত হয়ে যাবে। আত্মা চিরমুক্ত, আর বন্ধনটাও মায়া মাত্র।